আসসালামু আলাইকুম। আমাদের পদার্থবিজ্ঞান রিভিশন চলছিল এবং রিভিশনের আজকে আমাদের লেকচার 2। তো আমরা গত লেকচারে যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। অ্যাকচুয়ালি গত লেকচারটা আমরা শেষ করেছিলাম অবস্থান ভেক্টর এবং অবস্থান ভেক্টর থেকে কিভাবে ভেক্টর নির্ণয় করতে হয় সেটা দিয়ে। তো আমরা আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভেক্টরের গুণ দিয়ে। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যখন ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করি, ভেক্টরের গুণ হয় সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টরের গুণন। তাহলে আমরা এখানে কয় প্রকার গুণ পাবো? দুই প্রকার গুণ পাবো। এক হচ্ছে স্কেলার বা ডট গুণন। এটার নাম কেন স্কেলার বা ডট গুণন হলো? কারণ এটা হচ্ছে গুণফলটা হয় স্কেলার রাশি, দুইটা ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি। আর আরেকটি হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন। তাহলে ভেক্টর বা ক্রস গুণনের গুণফলটা একটা ভেক্টর রাশি। এই বেসিক ব্যাপারগুলো কিন্তু আমরা জানি। আমরা আজকে যেটা করব এই বেসিকগুলোর একেবারে ডিটেলসগুলো অ্যানালাইসিস করব। চলুন শুরু করি স্কেলার বা ডট গুণন দিয়ে। সো আমরা বাই ডিফল্ট জানি এ আর বি যদি দুটো ভেক্টর হয় তাহলে এ আর বি এর যে ডট গুণফল এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে কেন এটার নাম আসলে ডট গুণফল? কারণ দেখেন এই গুণ চিহ্নটা ডট দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে ডট দিয়ে প্রকাশ করা হয়, তাই একে ডট গুণফল বলা হয়। আবার গুণফলটা যেহেতু একটা স্কেলার রাশি হয় সেজন্য এটাকে আমাদের অ্যাকচুয়ালি স্কেলার গুণনও বলা হয়। তাহলে গুণফল স্কেলার রাশি, তাই একে স্কেলার গুণনও বলা হয়। এখন একটা জিনিস আমরা শুরু করব, সেটা হচ্ছে এই ডট গুণফলের যে ধর্মাবলী সেই ধর্মগুলো আমরা আগে আলোচনা করে নিব। কেন ধর্মগুলো কেন জরুরি? কারণ এমসিকিউতে এই ধর্ম থেকে প্রচুর কোশ্চেন আসে। সো অনেকে আমরা একটু গাফিলিত করি যে আচ্ছা আমরা তো ডিরেক্ট ম্যাথ করে ফেলবো। দেখেন বোর্ড পরীক্ষায় আপনি যদি 100-তে 100 এনশিওর করতে চান আপনার কোনো কিছু বাদ দেওয়া চলবে না। কারণ আপনার জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। এরপর আবার যে এমসিকিউগুলো আছে এখানে বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউগুলো আছে এখানে কিন্তু বিভিন্ন তথ্য থেকে প্রশ্নগুলো আসে। সুতরাং আমি পড়ানোর সময় এই তথ্যগুলো কিন্তু ডিসকাস করতেছি। ওকে, এখন আসেন আমরা তাহলে স্কেলার বা ডট গুণফলের যদি ধর্মগুলা দেখি, প্রথম যে ধর্মটা এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, তার মানে ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে। সো বিনিময় সূত্রটা কি? বিনিময় সূত্রটা হচ্ছে একটা ভেক্টরের জায়গায় আরেকটা ভেক্টর নিয়ে আসলে কোনো সমস্যা নাই, এই জন্য ডট গুণফলটা হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে। ডট গুণফল আরেকটা সূত্র মেনে চলে যেটা আবার ক্রস গুণফলও মেনে চলে। সো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ডট এবং ক্রস গুণফলের কমন প্রপার্টি কি, সো আপনাকে এগুলো কিন্তু জানতে হবে। তাহলে এ ডট বি প্লাস সি ইকুয়ালস টু এ ডট বি প্লাস এ ডট সি। এটা কি সূত্র? এটা হচ্ছে বন্টন সূত্র। এই যে সূত্রটা আমরা লিখলাম এটাকে কি বলা হয়? বন্টন সূত্র বলা হয়। তাহলে প্রথম কথা ছিল ডট গুণফল আমাদের বিনিময় সূত্র মানতো, এবার ডট গুণফল বন্টন সূত্রও মেনে চললো। আরও বেশ কিছু চমৎকার অ্যাকচুয়ালি ফর্মুলা আছে, আমরা সেগুলো একটা একটা করে দেখব। চলুন
তাহলে ডট গুণফল বিনিময় সূত্র বন্টন সূত্র মেনে চলে। এইবার বেশ কিছু অ্যামেজিং প্রপার্টি আমি আপনাদেরকে দেখাবো। ধরেন একটা ভেক্টরের একক ভেক্টরকে যদি তার নিজের একক ভেক্টরের সঙ্গে ডট গুণন করা হয়, কোনো একক ভেক্টরকে নিজের সাথে যদি ডট গুণন করা হয়, তাহলে দেখেন ফর্মুলাটা কি, এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এ ক্যাপের মান কত 1, আরেকটা এ ক্যাপের মান 1 কস 0 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সুতরাং যে কোনো একক ভেক্টরকে নিজের সাথে ডট গুণফল করলে কি পাওয়া যায়, 1 পাওয়া যায়। এইবার আসি, ধরেন একটা ভেক্টরকে তার একক ভেক্টরের সঙ্গে ডট গুণন করব। কোনো ভেক্টরকে তার একক ভেক্টরের সাথে ডট গুণন করলে কি হয় সেটা আমরা এখন একটু দেখি। দেখেন, আগে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। কোনো একটা ভেক্টর এ ভেক্টর, এই এ ভেক্টরের কি আছে, একটা মান আছে। তাহলে একটা ভেক্টরের মান এ দ্বারা প্রকাশ করা হয়। এবার এই ভেক্টরের একটা দিকও আছে, দিকটাকে কি দিয়ে প্রকাশ করব, একক ভেক্টর এ ক্যাপ দ্বারা। তাহলে একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, তার মান এবং দিকের সাহায্যে প্রকাশ করা যায়। তাহলে এ ভেক্টর সমান ভেক্টরের মান এ, এ ক্যাপ হচ্ছে তার দিক। এখন তাহলে আমরা এখান থেকে এ এ ক্যাপ, দেখেন এ ভেক্টরটাকে প্রকাশ করছি এ এ ক্যাপ দ্বারা, ডট এ ক্যাপ। তাহলে এ ইন্টু 1, কারণ একটু আগেই পড়ছি এ ক্যাপ ডট এ ক্যাপ হচ্ছে 1, তাহলে এ পাওয়া যায়। তাহলে তো দেখেন এখান থেকে আরেকটা এমসিকিউ তথ্য চলে আসলো, কোনো ভেক্টরকে তার একক ভেক্টর দ্বারা ডট গুণফল করলে কি পাওয়া যায়, ওই ভেক্টরের মান পাওয়া যায়। এরপর আসি, একটা ভেক্টরকে তার নিজের সাথে ডট গুণন করলে কি হয়, এ ডট এ ক্যাপ ডট এ ক্যাপ, তার মানে এটা এ স্কোয়ার ইন্টু 1 হবে, এ স্কোয়ার। তাহলে একটা ভেক্টরকে নিজের সাথে ডট গুণন করলে তার যে মান আছে সেই মানের কি পাওয়া যাবে, এ স্কোয়ার বা বর্গ পাওয়া যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে স্কেলার বা ডট গুণফলের কিছু ধর্ম। এখন আয়ত একক ভেক্টরের বেলায় এই ডট গুণফলের ধর্মাবলীগুলো আমরা একটু লিখে ফেলি। এগুলো আপনারা একদম জানেন, যারা মুখস্থ হয়ে আছে আপনাদের, আই ক্যাপ ডট আই ক্যাপ সমান জে ক্যাপ ডট জে ক্যাপ সমান কে ক্যাপ ডট কে ক্যাপ, এটা হচ্ছে 1, এবং আই ক্যাপ ডট জে ক্যাপ সমান জে ক্যাপ ডট কে ক্যাপ সমান কে ক্যাপ ডট আই ক্যাপ, এইটা সমান 0, এটা আমরা জানি। আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন ডট গুণফল করি আমরা, লেটস সে এ একটা ভেক্টর এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি আরেকটি ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে এ ডট বি সমান কি হবে, আমরা সবাই জানি এ ডট বি সমান হবে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এগুলোই হচ্ছে আমাদের ইন জেনারেল যে ডট গুণফল আছে, এই ডট গুণফলের যে ধর্ম সেই ধর্মাবলী। ওকে ফাইন। এখন আমরা এই ডট গুণফলের যে ব্যবহারগুলি আছে সেই ব্যবহারগুলি আমি আপনাদেরকে বলবো। আমি সবাইকে একটা জিনিস জোর দিয়ে বলবো, দেখেন আপনি যখন পড়বেন বোর্ড পরীক্ষার প্রস্তুতি বা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি, দুইটার মধ্যে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই। মূল জিনিসটা হচ্ছে আপনার চ্যাপ্টারের কন্টেন্টগুলো গুছানো থাকতে হবে, যে কোনটায় কি কি হতে পারে এইটাই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে। সো একটু খেয়াল করে দেখেন আমি কি করতেছি, আমি কি চেষ্টা করতেছি। আমি যেটা করতেছি সেটা হচ্ছে প্রতিটা কনসেপ্টে কি কি ভাগ হতে পারে, স্কেলার বা ডট গুণফল, এটার ধর্মাবলী কি কি হতে পারে সবগুলো এক জায়গায় রাখা। এরপর এটার কি কি প্রয়োগ হতে পারে, কি কি ব্যবহার হতে পারে, এই জিনিসগুলো আমি যে গুছিয়ে লিখে দিচ্ছি, আপনার কাজ হচ্ছে এইগুলা নিজে নিজে না দেখে খাতায় লিখে ফেলা, আপনার একটা ফর্মুলা শিট ডেভেলপ হয়ে যাবে। আর পরীক্ষার আগের রাতে খালি এই ফর্মুলা শিট আপনি যদি রিভিশন দেন, দেখবেন আপনার রিভিশন দেওয়ার সময়টা অনেক কমে আসছে। ওকে চলেন, এখন আমরা যেটা করব, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। আপনাদের অনেকের মনে হইতে পারে যে ভাই এটা তো খুব সোজা জিনিস, কিন্তু এই সোজা জিনিসের মধ্যে একটা মজা আছে, চলেন আমি মজাটা দেখাই। আসেন, এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে সবাই আমরা এখান থেকে জানি বা কস থিটা সমান এ ডট বি বাই এ বি, এইটা সবাই জানি। এইবার আমাকে আপনারা একটা জিনিস শুধু বলেন, আপনি জাস্ট এ ডট বি থেকে কেমনে বলবেন যে কোনটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ? দেখেন কোশ্চেনটা আমি করতেছি, দুটা ভেক্টর এ আর বি আপনাকে দিলাম, দিয়ে আপনাকে বললাম যে এই যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণ না স্থূলকোণ, বলেন তো দেখি। আপনি কি করবেন, এই থিটা পর্যন্ত বের করবেন? জি না।
যদি আপনাকে জাস্ট জিজ্ঞেস করা হয় কোনটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন তো কজ ইনভার্স এই যে অংশটা আছে নিচের এ বি, একটা ভেক্টরের মান কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এ বি কখনো ঋণাত্মক হবে হবে না। ঋণাত্মক কি হবে? এ ডট বি ধনাত্মক বা ঋণাত্মক হবে। তাহলে চলেন এখান থেকে একটা চমৎকার প্রপার্টি পড়ে রাখি। এ ডট বি যদি ধনাত্মক হয় তাহলে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। দেখেন এমসিকিউ ইনফরমেশন, এ ডট বি যদি ঋণাত্মক হয় তাহলে থিটা হবে স্থূলকোণ। তাহলে আমরা কোণ নির্ণয় না করেই, কোণ নির্ণয় না করে অ্যাকচুয়ালি আপনি কি করতে পারবেন? কোণ নির্ণয় না করেই আপনি বলতে পারবেন কোনটা কি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ। ওকে, সো এটা মাথায় রাখি, এ ডট বি পজিটিভ হলে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে, এ ডট বি নেগেটিভ হলে থিটা স্থূলকোণ হবে। আবার এই সেম প্রপার্টি আমরা লম্বাংশ উপাংশ ওখানে যেও ব্যবহার করব। ওকে, তাহলে হচ্ছে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করে ফেললাম। এইবার দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা এটা আমরা যাচাই করব কিভাবে? দেখেন একটু আগেই থিটা সমান আমরা পেয়ে গেছি কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে যদি এ ডট বি 0 হয়ে যায়, থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স 0, দ্যাট ইজ 90 ডিগ্রি। তার মানে এ ডট বি যদি 0 হয়, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর কি হবে? লম্ব হবে। এটা কিন্তু আমরা সবাই জানি, সো এইটা নিয়ে অ্যাকচুয়ালি তেমন কোনো সমস্যা নেই। ওকে, আমরা এখন যে প্রপার্টিটার আলোচনায় যাব সেটা হচ্ছে দিক কোসাইন। এই দিক কোসাইনটা শুধুমাত্র ফিজিক্সে লাগে না, ফিজিক্সের পাশাপাশি আমাদের ম্যাথেও দরকার হয়। তাহলে ফিজিক্সের পাশাপাশি ম্যাথে দিক কোসাইনটা যেহেতু দরকার হয়, আমরা আগে বুঝে নিই দিক কোসাইনটা আসলে কি। দিক কোসাইন হচ্ছে একটা ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা। তাহলে আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি আঁকি, লেটস সে এক্স ওয়াই জেড, তিনটা অক্ষ আছে, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে কোনো একটা ভেক্টর কোথাও আঁকলাম, লেটস সে এটা আমাদের এ ভেক্টর, এ একটা ভেক্টর। তাহলে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা থিটা এক্স, ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা থিটা ওয়াই, জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা থিটা জেড। তাহলে দিক কোসাইন হচ্ছে অক্ষ তিনটার সাথে উৎপন্ন কোণ। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষ তিনটির সাথে উৎপন্ন কোণকে দিক কোসাইন বলে। তাহলে আমরা এই অক্ষ তিনটার সাথে উৎপন্ন কোণ কিভাবে নির্ণয় করতে পারি? খুবই সিম্পল, এক্স অক্ষ মানে আই ক্যাপ, ওয়াই অক্ষ মানে জে ক্যাপ, জেড অক্ষ মানে কে ক্যাপ। তাহলে এক্স অক্ষ বা আই ক্যাপের সাথে যদি উৎপন্ন কোণ বের করতে যাই, এ ভেক্টর ডট আই ক্যাপ সমান অ্যাকচুয়ালি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর ডট আই ক্যাপ। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপটা অন হবে, বাকিগুলো 0 হয়ে যাবে, তাহলে এটা এক্স থাকে। আর বাম পাশে এ ইন্টু 1 ইন্টু কস থিটা এক্স ইন্টু কস থিটা এক্স সমান এক্স। তাহলে এ কস থিটা এক্স ইকুয়ালস টু এক্স, বা কস থিটা এক্স সমান এক্স বাই এ। সুতরাং থিটা এক্স সমান কজ ইনভার্স এক্স বাই এ। সো এটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা। তাহলে আমি যদি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ জানি, ওয়াই এবং জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে পারবো। থিটা ওয়াই সমান কজ ইনভার্স এ ওয়াই বাই এ, এবং থিটা জেড এটা হচ্ছে কজ ইনভার্স এ জেড বাই এ।
তাহলে এই যে দেখেন, এটা শুধুমাত্র কিন্তু ফিজিক্সে যে কাজে লাগবে তা না, উচ্চতর গণিতেও দিক, কোসাইন বা তিনটা অক্ষের সাথে একটা ভেক্টর কত কোণ উৎপন্ন করে সেটা আসে। সো একবারে আমরা পড়ে ফেললাম। ওকে, এরপরে আসি যে জায়গাটায় আপনারা বেশ ঝামেলায় পড়েন সূত্র মনে রাখা নিয়ে, লম্ব অভিক্ষেপ এবং উপাংশ। এইখানে আপনারা বেশ ঝামেলায় পড়েন সূত্রটা মনে রাখা নিয়ে, কারণ অনেক সময় আপনারা না বুঝে মুখস্থ করেন। আমি এটা একেবারে একটু ধরে ধরে বুঝাই আপনাদেরকে, যে প্রথম যে কোশ্চেন লম্ব অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। সো লম্ব অভিক্ষেপ, সো যখন আমরা লম্ব অভিক্ষেপ বলতেছি এটা হচ্ছে স্কেলার রাশি। আর যখন আমরা বলবো উপাংশ, উপাংশটা আসলে ভেক্টর রাশি। তাহলে লম্ব অভিক্ষেপ স্কেলার রাশি আর উপাংশটা কি রাশি? ভেক্টর রাশি। এখন আমরা একটু আগে লম্ব অভিক্ষেপ মানে লম্বের দিকে যাওয়া, লম্ব অভিক্ষেপটা কি জিনিস? ধরেন একটা ভেক্টর আছে এখানে বি, তাহলে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কার উপর? বি ভেক্টরের উপরে। বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এই ভেক্টরের মান এ, এ অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এইটা যদি এক্স হয়, এই এক্সটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। এ ভেক্টর থেকে বি ভেক্টর উপরে লম্ব এঁকেছি, কমন পয়েন্ট থেকে ওই লম্বের পাদবিন্দুর দিকে যাচ্ছে, এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। তাহলে এক্স সমান কত? এক্স বাই এ সমান কস থিটা, এক্স বাই এ ইকুয়ালস টু কস থিটা। তাহলে আমরা এখান থেকে পাবো এক্স ইকুয়ালস টু এ কস থিটা, বা এক্স ইকুয়ালস টু এ বি কস থিটা বাই বি, মানে এ ডট বি বাই বি। তার মানে এটাকে এ ডট বি ক্যাপ এটাও লেখা যায়। এখন সূত্রটা মনে রাখবো কিভাবে, এটা হচ্ছে কোশ্চেন, যে আমরা তো এটা জানি পারি কিন্তু ভুলে যাই তো। সো মনে রাখাটা খুব সহজ, খেয়াল করেন আমি এখন লিখতেছি। কার উপরে? বি ভেক্টর উপর, বি ভেক্টর এর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। বি ভেক্টরের উপরে, তার মানে নিচে বি, উপরে এ ডট বি। একইভাবে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কার উপর? এর উপরে, তাহলে এর উপরে এ ডট বি। কাজ শেষ। সো যার উপরে তার উপরে এ ডট বি বসিয়ে দেন, তাহলে আপনারা কিন্তু লম্ব অভিক্ষেপ পেয়ে যাবেন। সো লম্ব অভিক্ষেপ হয়ে গেল। এবার তাহলে আমরা একটু উপাংশে যাই। উপাংশ যখন নির্ণয় করব, খেয়াল করি আবারও, ধরি বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ, বি ভেক্টর এর দিক বরাবর এ ভেক্টরের উপাংশ। এখন খেয়াল করি কার দিকে? বি ভেক্টরের দিকে। তাহলে বি ভেক্টরের দিক যদি আমরা বলি সেটা হচ্ছে একক ভেক্টর বি ক্যাপ। বি ক্যাপ হচ্ছে বি ভেক্টরের দিক। দেখেন আমরা যখন একক ভেক্টর পড়েছি, একক ভেক্টর কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। তাহলে একক ভেক্টর যদি দিক নির্দেশ করে, বি ক্যাপ হচ্ছে বি ভেক্টরের দিক, তাহলে এটা হচ্ছে যদি থিটা হয়। এখন আমাদের বি ভেক্টরের দিকে কার উপাংশ? এ ভেক্টরের উপাংশ। তাহলে এ ভেক্টরটার মান, উপাংশের মান হচ্ছে এক্স, আর বি ক্যাপ হচ্ছে তার দিক। তাহলে খেয়াল করি এই এক্স বি ক্যাপ হচ্ছে বি ভেক্টরের দিক বরাবর এ ভেক্টরের উপাংশ। তাহলে এক্স বি ক্যাপ, কিন্তু এক্স সমান কি? এ কস থিটা বি ক্যাপ। তাহলে এ কস থিটা মানে এ বি কস থিটা বাই বি, বি ক্যাপ। সো এ ডট বি বাই বি ইন্টু বি ক্যাপ। তাহলে এ ডট বি ক্যাপ টু বি ক্যাপ। সো এবার তাহলে মনে রাখবো কিভাবে? খেয়াল করেন কিভাবে মনে রাখবো। বি ভেক্টরের দিক বরাবর, বি ভেক্টরের দিক বরাবর এ ভেক্টর এর উপাংশ কার দিকে? বি ভেক্টরের দিকে। তাহলে বি ক্যাপ নিয়ে আসেন কার দিকে? বি ভেক্টরের দিকে। কার উপাংশ?
এ ভেক্টরের উপাংশ, তাই না? বি ভেক্টরের দিক বরাবর, তাহলে বি ক্যাপ নিয়ে আসছি, তাহলে নিচে বি, উপরে এ ডট বি, কাজ শেষ। সিমিলারলি এ ভেক্টর এর দিক বরাবর বি ভেক্টরের উপাংশ যদি বলি, কার দিকে? এ ভেক্টরের দিক বরাবর, এ ক্যাপ, নিচে এ, উপরে কে আসবে? এ ডট বি আসবে, কাজ হয়ে গেল। তাহলে দেখেন লম্ব অভিক্ষেপ এবং উপাংশ এই দুইটা অ্যাকচুয়ালি খুব বেশি জটিল কিছু না, এই দুইটা চমৎকার সোজা জিনিস যদি আপনি অ্যাকচুয়ালি মোটামুটি একটু বুঝে পড়ে রাখতে পারেন। ওকে, চলেন তাহলে আমাদের লম্ব অভিক্ষেপ উপাংশ নির্ণয় করা শেষ। তাহলে অ্যাকচুয়ালি আমাদের স্কেলার গুণফলের যে প্রপার্টি বা ধর্মগুলি আছে এবং স্কেলার গুণফলের যে ব্যবহারগুলি আছে সেই ব্যবহারগুলি আমাদের হয়ে গেল। এখন আমরা আসব ভেক্টর বা ক্রস গুণফলে। ভালো কথা, দেখেন স্কেলার গুণফলের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো খুবই সিম্পল ম্যাথ, আমি আপনাদেরকে প্রয়োগগুলো বলে দিছি, যার সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। সো আমরা অ্যাকচুয়ালি এখন তাহলে ক্রস গুণফলে এইভাবে ডিটেলসগুলো দেখব, যে প্রথমেই ক্রস গুণফল এ ক্রস বি সমান আমরা সংজ্ঞায়িত করেছি কিভাবে? এ বি সাইন থিটা এন ক্যাপ, এইভাবে। তাহলে এন ক্যাপটা কি? এন ক্যাপটা একটা একক ভেক্টর। তাহলে এই এন ক্যাপের দিক এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব বরাবর। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলটা গঠন করে সেই তলের উপর লম্ব বরাবর হচ্ছে এন ক্যাপের দিক। এখন এই এন ক্যাপের দিকটা অলওয়েজ ডানহাতি স্ক্রু নিয়ম মেইনটেইন করে। তাহলে আমরা এখানে যে এন ক্যাপের দিকটা আছে, এন ক্যাপ এর দিক ডানহাতি স্ক্রু নিয়ম মেনে চলে। তাহলে চলেন ডানহাতি স্ক্রু নিয়মটা কি সেটা একটু রিভিউ করে ফেলি, আমরা একটু মনে রাখি। তাহলে এ ক্রস বি, আমি এখানে একটা ভেক্টর এ আঁকলাম আর একটা ভেক্টর বি আঁকলাম, এ আর বি দুটো ভেক্টর। সো আমি এইখানে যেটা করতে পারি, এ ক্রস বি করতে পারি, আবার বি ক্রস এও করতে পারি, দুটাই কিন্তু আমি করতে পারি। সো আমি দুইটা চিত্র পাশাপাশি আঁকতেছি, একবার আমি এ ক্রস বি করবো, আরেকবার বি ক্রস এ করব। যখন এ ক্রস বি করব, এ থেকে বি এর দিকে যাচ্ছি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে তল থেকে লম্ব বরাবর উপরের দিকে, এটা এ ক্রস বি। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে তল হতে লম্ব বরাবর উপরের দিকে বা বাইরের দিকে। তাহলে তল থেকে লম্ব বরাবর উপরের দিকে বা বাইরের দিকে, এটা হচ্ছে আমাদের যদি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। আর যদি ক্লকওয়াইজ ঘুরে বি ক্রসে, তাহলে বি ক্রস এ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বি ক্রস এ ক্লকওয়াইজ হলে বি ক্রস এর ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, বা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তল হতে লম্ব বরাবর নিচের দিকে বা ভিতরের দিকে।
ওকে, তাহলে এই ছিল ক্রস গুণফল এবং ক্রস গুণফলের যে ডাইরেকশন বা দিক সেটার একেবারে ডিটেলস। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ক্রস গুণফলেরও ধর্মাবলী আলোচনা করব ডট গুণফলের মতো। প্রথম যে ধর্ম এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ, মানে ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। এখন ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, কিন্তু এখান থেকে একটা চমৎকার প্রপার্টি বা ধর্ম পাবো আমরা। একটু খেয়াল করি, এ ক্রস বি এর দিক আর বি ক্রস এর দিক এটা কিন্তু পরস্পর বিপরীত। তার মানে এ ক্রস বি যে ভেক্টরটা আর বি ক্রস এ ভেক্টর এরা পরস্পর কি ভেক্টর? বিপরীত ভেক্টর। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। তাহলে এখান থেকে আমরা যে ধর্মটা পাবো এ ক্রস বি প্লাস বি ক্রস এ দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে দুটো ভেক্টরকে ক্রস গুণফলের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি নাল ভেক্টর পেতে পারি। কিভাবে? এ ক্রস বি যোগ বি ক্রস এ করেন, নাল ভেক্টর পেয়ে যাবেন। এরপর আসি, এরা বিনিময় সূত্র মেনে চলে না, কিন্তু বন্টন সূত্র ঠিকই ক্রস গুণফল মেনে চলে। তাহলে এ ক্রস বি প্লাস সি ইকুয়ালস টু এ ক্রস বি প্লাস এ ক্রস সি। তাহলে ক্রস গুণফল বন্টন সূত্র মেনে চলে। এখন এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে যেমন আয়ত একক ভেক্টরের যে ক্রস গুণফলগুলি আছে, আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়ালস টু জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান 0 হয়, জানি আমরা। আই ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান আই, এবং কে ক্রস আই সমান জে। আর উল্টে দিলে জে ক্রস আই সমান মাইনাস কে, কে ক্রস জে সমান মাইনাস আই, এবং আই ক্রস কে সমান মাইনাস জে। সো এইটা মনে রাখার অনেকগুলো উপায় অ্যাকচুয়ালি আছে। সো আমাদের বইয়ে সাধারণত একটা বৃত্ত এঁকে মনে রাখা হয়। আমি আজকে আপনাদেরকে একটা নিয়ম দেখাচ্ছি। দেখেন, জিনিসটা মনে রাখা খুব সহজ, কঠিন কিছু না। আমরা আই জে কে, এরপর আবার ঘুরে কিন্তু আই আসবে, আবার জে আসবে। সো যদি আপনারা সিকোয়েন্স মেনটেন করেন, যেমন আই ক্রস জে করলেন, তাহলে কে আসবে। জে ক্রস কে করলেন, পরেরটা আই আসবে। কে ক্রস আই করলেন, পরেরটা জে আসবে। আই ক্রস জে আবার কে আসবে, কে আসবে। সো যদি সিকোয়েন্সে যাই, অ্যান্সারটা হবে তৃতীয়টা এবং সেটা পজিটিভ। আর যদি সিকোয়েন্স ব্রেক করে উল্টা দিকে আসি, জে ক্রস আই মাইনাস কে, আই ক্রস কে মাইনাস জে, কে ক্রস জে মাইনাস আই, জে ক্রস আই মাইনাস কে। সো যদি সিকোয়েন্স মেনটেন করি, তৃতীয়টা পজিটিভ অ্যান্সার। সিকোয়েন্স যদি মেনটেন না হয়, উল্টা দিকে আসি, সেক্ষেত্রে তৃতীয়টা কিন্তু নেগেটিভ অ্যান্সার। ওকে, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আমরা এ ক্রস বি করি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এ একটা ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি একটা ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে আমাদের যে এ ক্রস বি হবে, এইটা ইকুয়ালস টু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে আমরা অ্যাকচুয়ালি নির্ণায়কের সাহায্যে এ ক্রস বি সরাসরি নির্ণয় করতে পারি, এটা আমরা সবাই জানি। সো এগুলো ছিল ক্রস গুণফলের ইন জেনারেল কিছু ধর্ম। আমরা পরের দিকে যে ক্রস এবং ডট গুণফল নিয়ে কম্বাইন কিছু ধর্মে যাব, তার আগে ক্রস গুণফলের কিছু জেনারেল ইউটিলাইজেশন বা প্রয়োগ, কোথায় কোথায় ম্যাথমেটিক্যালি প্রয়োগ করব সেগুলো দেখব। প্রথম যে
সিচুয়েশন বা প্রথম যে ব্যবহারটা আছে ক্রস গুণফলের, সেটা হচ্ছে দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা যাচাই করব। তাহলে একটু আগে আমরা দেখেছি ক্রস গুণফলের ধর্মগুলা। এইবার হচ্ছে ক্রস গুণফলের প্রথম যে ব্যবহার, সেটা হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। আমি এইখানে আপনাদেরকে একটু রিমাইন্ডার দিব। রিমাইন্ডার কেন? আপনি বোর্ড পরীক্ষা যখন দিতে যাচ্ছেন, এক একটা নম্বরের প্রশ্নে ৩ নম্বর সময় থাকে। কয় নম্বর? সরি, ৩ নম্বর থাকে। সময় থাকে আসলে ৯ মিনিট। একটু দেখেন, একটু এই জিনিসটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল রাখেন, বুঝেন। ১০০তে ১০০ পাওয়ার জন্য কিছু জিনিস আপনার লাগবে, ম্যান্ডেটরি। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনার একটা বোর্ড পরীক্ষায় সৃজনশীলে আপনার নম্বর কত? সৃজনশীলের নম্বর হচ্ছে ৫০। ৫০ নম্বরের জন্য আপনি সময় পাচ্ছেন আসলে ২ ঘন্টা ৩৫ মিনিট। তাহলে ২ ঘন্টা ৩৫ মিনিটের জায়গায় আমি ২ ঘন্টা ৩০ মিনিটই ধরতেছি। তাহলে ২ ঘন্টা ৩০ মিনিট, এটার মানে হচ্ছে ১৫০ মিনিট। এখন আপনি যখন সৃজনশীল অ্যান্সার করতেছেন ৫০ নম্বরের জন্য ১৫০ মিনিট, তার মানে প্রতি নম্বরে আপনি ৩ মিনিট সময় পাচ্ছেন। ১৫০/৫০, ৩ মিনিট পার নম্বর। তাহলে গতে আপনাকে সময় দেওয়া হয়েছে আসলে ৯ মিনিট, ঘতে আপনাকে সময় দেওয়া হয়েছে ১২ মিনিট। তাহলে ৯ মিনিট সময় পাচ্ছেন গতে। এখন আপনি ২ লাইনে লিখে দিলেন, ২ মিনিটে অ্যান্সার করে ফেললেন। ফুল অ্যান্সার আপনি এক্সপেক্ট করলে হবে? জীবনেও হবে না। সো আপনাকে অ্যাকচুয়ালি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একজন আপনাকে বলে ফেললো, এই দেখো এইভাবে ম্যাথটা সহজে হয়ে যায়। বোর্ড পরীক্ষায় নম্বর তোলা ইজ এ আর্ট। আমি সেই চেষ্টাটা করতেছি যে আপনি কিভাবে ১০০তে ১০০ পাবেন, স্যার যাতে কোথাও নম্বর কাটতে না পারে। সো আপনার কাছে মাঝে মধ্যে বিরক্ত লাগতে পারে, এত কিছু কেন দেখার দরকার? ১০০তে ১০০ পাওয়ার জন্য দরকার, ম্যান্ডেটরি, কিছু করার নাই আপনার। কারণ ৯ মিনিট সময়ে যে অ্যান্সারটা লেখার জন্য আপনাকে সময় দেওয়া হয়েছে, ওইটা আপনি ৩ লাইন লিখে অ্যান্সার থেকে ৯ নাম্বার এক্সপেক্ট করবেন, এটা হয় না। ঠিক আছে ভাইয়াপুরা, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ওকে, চলেন। তাহলে এইখানে সেই কথা বলতেছি কেন, দুইটা ভেক্টর সমান্তরাল কিনা যাচাই করা, এখানে এসে কেন এই হিসাব দেখাচ্ছি? কারণ অনেকেই এটা শর্টকাটে করে ফেলে। সৃজনশীল আসছে কিন্তু করে ফেলছে শর্টকাটে। ওমা, কেন? দিছে সৃজনশীল ৯ মিনিট সময়, তাহলে আপনাকে ৯ মিনিটই ব্যয় করতে হবে। সো মাথায় রাখেন, যদি আপনার সৃজনশীলে গতে যদি সমান্তরাল হয় কিনা দুটা ভেক্টর যাচাই করতে বলে, সৃজনশীল গ বা ঘতে থাকলে এইভাবেই করবেন। এ ক্রস বি ইকুয়ালস টু 0 হলে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব। তাহলে ক্রস গুণফল দিয়েই আপনাকে করতে হবে যদি কি হয়, সৃজনশীলে গ বা ঘতে থাকে। আর যদি এমসিকিউ বা অ্যাডমিশনে যান, এমসিকিউ বা অ্যাডমিশন হলে এক্স বাই বিএক্স ইকুয়ালস টু এ ওয়াই বাই বিওয়াই ইকুয়ালস টু এজেড বাই বিজেড হলে এ ভেক্টর, আচ্ছা পরস্পর লম্ব না, ভুল লিখছি, পরস্পর সমান্তরাল। এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল। ওকে, তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। আমি একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দেখাবো, একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন দেখাবো, কেন? যাতে পরীক্ষায় আসলে আপনারা মানে হচ্ছে জিনিসটাকে ঠিকভাবে করতে পারেন। চলেন আমরা একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। কোশ্চেন, এ একটা ভেক্টর 2i ক্যাপ প্লাস বিজে ক্যাপ মাইনাস 3k ক্যাপ, বি একটা ভেক্টর 4i ক্যাপ প্লাস
6a ক্যাপ মাইনাস 6k ক্যাপ। বি এর মান কত হলে এ ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল হবে? এখন যদি এটার সলিউশনটা করতে যাই সৃজনশীলে সিকিউ, তাহলে অবশ্যই কি করব, এ ক্রস বি সমান 0 দেখাবো। তাহলে এ ক্রস বি সমান আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 2 বি মাইনাস 3 4 6 মাইনাস 6। তাহলে আই ক্যাপ মাইনাস 6b প্লাস 18 মাইনাস জে ক্যাপ। তাহলে যদি এখন মাইনাস জে ক্যাপ করি, যে মাইনাস জে ক্যাপ করি, সেক্ষেত্রে কি পাবো, মাইনাস 12 প্লাস 12 প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ যদি করি 12 মাইনাস 4b, 12 মাইনাস 4b। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, a ক্রস b ইকুয়ালস টু 18 মাইনাস 6b আই ক্যাপ। যে ক্যাপের শখটা কিন্তু 0 হয়ে গেছে, 12 মাইনাস 12 0, আর হচ্ছে 12 মাইনাস 4b কে ক্যাপ প্লাস 12 মাইনাস 4b কে ক্যাপ। এখন দেখেন এ ক্রস বি কি হইতে হবে, 0 হইতে হবে। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে অ্যাকচুয়ালি কি হতো, ভেক্টর দুইটা সমান্তরাল হলে আমাদের এদের যে ক্রস গুণফল শূন্য হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে মধ্যবর্তী কোণ নাই তো, 0 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এ ক্রস বি ইকুয়ালস টু 0, তার মানে 18 মাইনাস 6b ইকুয়ালস টু 0 এবং 12 মাইনাস 4b এটাও 0। তাহলে 18 মাইনাস 6b 0 মানে হচ্ছে 6b ইকুয়ালস টু 18, তাহলে b ইকুয়ালস টু 3। আবার হচ্ছে এখানে 4b ইকুয়ালস টু 12, তার মানে b ইকুয়ালস টু 3। তাহলে b ইকুয়ালস টু যদি 3 হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এখানে ভেক্টরদ্বয় পরস্পর কি হবে, সমান্তরাল হবে। এখন এইটা হচ্ছে সিকিউতে আসলে এই পদ্ধতিতে করব, কিন্তু যদি এটা এমসিকিউতে আসে, যে এটা সিকিউতে আসে নাই, আমার এটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন আকারে আসছে, বা হচ্ছে আপনি অ্যাডমিশন টেস্টে এটা সলভ করতেছেন, তখন আপনি শর্টে যান, তখন আপনি জাস্ট সহগগুলার রেশিও বা অনুপাত কি দেখাবেন, সমান দেখাবেন। সো তাহলে যদি এমসিকিউ অর অ্যাডমিশন হয়, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক্স বাই বিএক্স সমান এ ওয়াই বাই বিওয়াই সমান এ জেড বাই বিজেড, বা 2/4 ইকুয়ালস টু b/6 ইকুয়ালস টু মাইনাস 3/-6। তাহলে এখান থেকে b ইকুয়ালস টু কত আসবে, অবভিয়াসলি 3 আসবে। কাজ শেষ। সো কখন কোথায় কোনটা করতে হবে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, না হলে কিন্তু নম্বর গচ্চা যাবে। ওকে, আশা করি জিনিসটা ইনশাল্লাহ বুঝতে পারছেন। চলেন এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করতে শিখব। সো তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর মানে অ্যাকচুয়ালি কি, ধরেন এ ভেক্টর আর বি ভেক্টর একটা তল তৈরি করছে। তাহলে এ আর বি ভেক্টর যে তলে আছে, সেই তলের উপর লম্ব বরাবর ভেক্টর এ ক্রস বি হতে পারে, এই তলের উপর লম্ব বরাবর ভেক্টর এ ক্রস বি হতে পারে, আবার এই তলের উপর লম্ব বরাবর ভেক্টর বি ক্রস এও হতে পারে। তাহলে এ আর বি যে ভেক্টর দুইটা আছে, তারা যে তলে আছে সেই তলের উপরে লম্ব বরাবর ভেক্টরটা এ ক্রস বি যেমন হতে পারে, আবার বি ক্রস এও হতে পারে, দুটোই হওয়া সম্ভব। তাহলে এখন আমরা কোনটা নিব, এ ক্রস বি নিব নাকি বি ক্রস এ নিব, বা বি ক্রস এ মানে তো হচ্ছে মাইনাস এ ক্রস বি। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব বরাবর ভেক্টর
প্লাস মাইনাস এ ক্রস বি। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এ ক্রস বি অথবা বি ক্রস এ দুইটাই কিন্তু এই তলের উপরে লম্ব, তাহলে এ ভেক্টর বি ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব বরাবর ভেক্টর কত? প্লাস মাইনাস এ ক্রস বি। তাহলে আমাদের লম্ব বরাবর একক ভেক্টর কত? তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর এন ক্যাপ সমান এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান, কিন্তু সামনে একটা প্লাস মাইনাস থাকবে। কেন প্লাস মাইনাস থাকবে? তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর যখন নির্ণয় করতেছি সেটা উপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে। কোশ্চেন কখন প্লাস মাইনাস দিতে হবে না? প্লাস মাইনাস দিতে হবে না যদি প্রশ্নে বলে এই যে দেখেন এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব বরাবর একটি একক ভেক্টর, লম্ব বরাবর একটি একক ভেক্টর, তখন কিন্তু আর আপনার প্লাস মাইনাস লাগছে না। এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। ওকে, এইবার আসেন আমাদের অ্যাকচুয়ালি এটা ছিল তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করা ক্রস গুণফলের সাহায্যে। এখন ক্রস গুণফল থেকে সবচেয়ে বেশি যেটা আসে বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে আসে। আমি এই জায়গাটা একটু বেশি সময় কাটাবো, কারণ মানে হচ্ছে আপনারা অনেকেই ক্ষেত্রফল নির্ণয় করতে শিখছেন কিন্তু মুখস্থ করেন, এই কি হইলো কেন হইলো জানার দরকার নেই, ওকে সূত্র মুখস্থ। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ ক্রস বি, সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি এর মান, কর্ণ দেওয়া থাকলে হাফ এ ক্রস বি এর মান। কেন? সো এই কেনটা জানার জরুরত আছে। কোথায় জরুরত আছে সেটা আপনারা শিখবেন কবে জানেন? এই অ্যাডমিশন টেস্টের দিন যখন দেখবেন মাথায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সঙ্গে পারলে ইংলিশ, মানে 8টা বা 10টা পেপার যেদিন একসাথে মাথায় ঢুকবে ওই দিন টের পাবেন কনসেপ্ট কেন বুঝতে বলি, কেন মুখস্থ কম করতে বলি। ওইটা আসলে এখন আপনাকে আমি যতই বলি আপনি বুঝবেন না। কেন বুঝবেন না? পরীক্ষা দিতে যাবেন বোর্ড পরীক্ষা এক পেপারের, অ্যাডমিশন টেস্টকে এক পেপারের পরীক্ষা। সো ভাইয়া আপু খেলা ওইখানে। বোর্ড পরীক্ষা অ্যাকচুয়ালি খুব বেশি কঠিন পরীক্ষা না, সোজা পরীক্ষা। তাও আপনাদের পরীক্ষার আগের এক রাত্রে পুরা রিভিশন করতে কালো ঘাম ছুটে যায় যে আল্লাহ 10টা চ্যাপ্টার কেমনে রিভিশন করব। তাহলে একটু চিন্তা করেন তো, অ্যাডমিশন টেস্টের আগের রাত্রে 50টা চ্যাপ্টার কেমনে রিভিশন করবেন, উড়ে যাবেন। সো এই জন্য মুখস্থ কম বুঝে বুঝে কনসেপ্ট বুঝেন, কনসেপ্ট বুঝে পড়েন, ভুলবেন না ইনশাল্লাহ। সো ক্ষেত্রফল নির্ণয় কি হলো কেন হলো বুঝে মনে রাখি, জীবনে ভুলবো না। একবার পড়বো সারা জীবন ইনশাল্লাহ মনে থাকবে। পরীক্ষার হলে যে ভুলে যাওয়ার কোনো ব্যাপারই নাই, সুযোগই নাই। আরে ধুর কিসের ভুলবো? এই যে দেখেন না, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। নাম্বার 1 ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব, ইন জেনারেল একটা ত্রিভুজের 3টা বাহু থাকে এবং আমরা ত্রিকোণমিতিতে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে শিখছি। সো ত্রিকোণমিতিতে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করছি সেটা একটু মাথায় রাখি। এ বি সি, তাহলে এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। তাহলে ডেল্টা ইকুয়ালস টু কি ছিল? হাফ এ বি সাইন সি অথবা হাফ বিসি সাইন এ অথবা হাফ সি এ সাইন বি। এই তো ছিল ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা যখন হচ্ছে ত্রিভুজের গুণাবলী, ত্রিভুজের ধর্ম ত্রিকোণমিতিতে পড়ছি, এটা পড়ছি। মনোযোগ দেন, এ বি এই যে দুইটা বাহু, মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত। এ বি দুটো বাহু মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত, তার মানে কি ডিরেক্টলি এটা লেখা যায় না হাফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। ক্রস গুণফল মানে কি? দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। একইভাবে হাফ
বি ক্রস সি হাফ সি ক্রস এ। চমৎকারভাবে হয়ে যাচ্ছে ত্রিভুজের গুণফল, দেখছেন? মুখস্থ করার তো কোনো ব্যাপারই নাই, ঠিক আছে? এখন আসেন, একটা ত্রিভুজকে ডাবল করলে সামান্তরিক পাওয়া যায়। সো তাহলে সামান্তরিকটা যদি এখন আমরা এখানে চিন্তা করি এইভাবে, এই যে সামান্তরিক এ বি সি ডি সামান্তরিক হয়ে গেল, তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। এখন সামান্তরিকের ক্ষেত্রফলটা এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবল, তাহলে এই যে এ আর সি দুইটা বাহু, দুইটা সন্নিহিত বাহু নিব। একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এখানে সন্নিহিত বাহু দুইটা কি? এ আর সি। তাহলে এ ক্রস সি এর মান। এইবার প্রবলেমটা হয় কখন? প্রবলেমটা হয় যদি সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া থাকে। তাহলে সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফলটা কিভাবে আসবে সেটা আমরা একটু দেখে ফেলি। সো সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল। তাহলে যদি একটা সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা এখন আমরা একটু দেখব। চলেন আমরা একটা সামান্তরিক আঁকি। এটা একটা সামান্তরিক, ধরেন এবিসিডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের কয়টা কর্ণ আছে? দুটো কর্ণ আছে। তো ধরেন আপনার এসি এবং বিডি কর্ণদ্বয় দেওয়া আছে। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই। এসি এবং বিডি কর্ণদ্বয় দেওয়া আছে, এসি আর বিডি দুইটা কর্ণ দেওয়া আছে, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই। ওকে, এখন দেখেন, একটা সামান্তরিকের কর্ণ দুইটা এই সামান্তরিকে টোটাল 4টা ত্রিভুজে ভাগ করে। কয়টা ত্রিভুজ এখানে? 1 2 3 4। সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিককে টোটাল 4টা সমান ত্রিভুজে ভাগ করে। এই 4টা ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল অবশ্যই সমান। কেন? একটু বোঝার চেষ্টা করেন। এই এসি যে কর্ণটা আছে, এটা ত্রিভুজটাকে দুইটা ভাগে ভাগ করছে, তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আবার বিডি কর্ণটা, এটাও কিন্তু এইখানে দুটো দুটো টোটাল 4টা ত্রিভুজে ভাগ করে ফেলতেছে, তাহলে ক্ষেত্রফলগুলো সমান হবে। তাহলে আমরা যদি এইখানে বলি ও বিন্দুটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, তাহলে এইখানে যে কোনো একটা ত্রিভুজ নেই, ধরেন এই ত্রিভুজটা নিলাম, তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 ট্রায়াঙ্গেল ওসিডি। তাহলে ওসিডি যে ট্রায়াঙ্গেল, এটা কোথা থেকে আসবে? 4 ইন্টু হাফ ওসি ভেক্টর ক্রস ওডি ভেক্টর থেকে। তাহলে 4 ইন্টু হাফ, ওসি ভেক্টরটা এসি ভেক্টরের অর্ধেক, ওসি ভেক্টর হচ্ছে এসি ভেক্টর ভাগ 2। ওডি ভেক্টরটা বিডি ভেক্টরের অর্ধেক, বিডি ভেক্টর বাই 2। তাহলে এখন দেখেন নিচের এই 2 2 4 আর 4 কাটাকাটি গেলে হাফ এসি ক্রস বিডি। তাহলে একটা সামান্তরিকের ক্ষেত্রফল কোথা থেকে পাবো? কর্ণদ্বয় যে ভেক্টর দুইটা দ্বারা প্রকাশ করা হচ্ছে, সেই ভেক্টরদ্বয়ের ক্রস গুণফলের মানের অর্ধেক থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারতেছি। তাহলে চমৎকারভাবে কিন্তু আমাদের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাচ্ছে ক্রস গুণফলের সাহায্যে। এখন এই যে আমাদের যে ক্ষেত্রফল হলো, ক্ষেত্রফল থেকে আমরা আয়তন নির্ণয় করব, এবং আয়তন থেকে একটা চমৎকার প্রপার্টি আসে, সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। এবং আমাদের যে বোর্ড পরীক্ষা, এখানে সমতলীয় ভেক্টর থেকে চমৎকারভাবে অনেক কোশ্চেন আসে। চলেন আমরা এখন তাহলে আয়তন নির্ণয় করতে শিখি। ধরেন একটি
তিনটি বাহু এ বি ও সি হলে এর আয়তন, একটা ঘনবস্তুর তিনটা বাহু এবিসি, এটার আয়তন আমরা একটু নির্ণয় করি। চলুন, সো আমরা একটা আয়তাকার ঘনবস্তু নিব শুরুতে। তাহলে এটা একটা আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুর তিনটা অক্ষ এক্স, ওয়াই অ্যান্ড জেড। তাহলে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা, এটাকে আমি বলি এ ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটা, এটাকে বলি বি ভেক্টর। জেড অক্ষ বরাবর যে ভেক্টরটা, এটাকে বলি সি ভেক্টর। তাহলে এ বি সি তিনটা ভেক্টর, আয়তাকার ঘনবস্তুর তিনটা বাহু। তাহলে যখন এ ক্রস বি করব, এ ক্রস বি এর যে মান, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটার সঙ্গে সি ভেক্টরের যে মানটা, এইটা নিয়ে আসলে আমি আয়তন পাবো। এখন দেখেন, আয়তন একটা স্কেলার রাশি। আয়তন কি রাশি? স্কেলার রাশি। আয়তন ভেক্টর রাশি না। কেন আয়তনটা ভেক্টর রাশি না, কারণটা একটু বোঝার চেষ্টা করি। আমি এই ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আয়তন পাবো, পিছনের এই ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পাবো, এই ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পাবো। সো আয়তনের কোনো দিক নাই। আমরা যখন ক্ষেত্রফল চিন্তা করতেছিলাম, ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি ছিল। কিভাবে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি ছিল? আমরা যখন দুটো বাহুকে ক্রস গুণফল করতেছি, যে কোনো তলের দিক, তলের উপর কি বরাবর? লম্ব বরাবর। সো আমরা যখন ক্রস গুণফল করছি, খেয়াল করেন, ক্রস গুণফলের দিক তলের উপর কি বরাবর? লম্ব বরাবর। তাহলে ক্ষেত্রফলের দিক যে কোনো তলের উপরে কি বরাবর? লম্ব বরাবর। কিন্তু আয়তনের এরকম কোনো সুনির্দিষ্ট দিক নাই। এই কারণে আয়তনটা কি রাশি? স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি হলে এইবার আমি এ ক্রস বি এর সঙ্গে সিটাকে কি করব? ডট গুণন করব অবশ্যই। তাহলে আমাদের এই আয়তাকার ঘনবস্তুর আয়তন এ ক্রস বি এর সঙ্গে সিকে ডট গুণন করব, অথবা বি ক্রস সি এর সঙ্গে এ কে ডট গুণন করব, অথবা সি ক্রস এ এর সঙ্গে বি কে ডট গুণন করব। এইবার প্লাস মাইনাসের ঝামেলা অ্যাভয়েড করার জন্য আমি পরম মান চিহ্ন দিয়ে রাখবো। সো আমি সব সময় সবাইকে বলি পরম মান চিহ্ন ব্যবহার করেন। কেন? যাতে করে আয়তনটার পজিটিভ নেগেটিভ এইটা নিয়ে আপনাকে টেনশন করতে না হয়। আয়তন প্লাস আসলো, আয়তন মাইনাস আসলো। খেয়াল করেন, আয়তন মাইনাস আসতে পারে কখন? আমি যখন বি ক্রসে করে ফেলতেছি, বি ক্রসের দিক কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, তখন এটা মাইনাস দিতে পারে। এই জন্য পরম মান চিহ্ন দিলে আর মাইনাস প্লাসের কোনো ঝামেলাই নাই। এইবার কথা হচ্ছে, এই আয়তনটা যদি জিরো হয়, এই সি ভেক্টরটা তখন তলের উপর পড়ে যাবে, তখন ভেক্টর তিনটা কি হবে? সমতলীয় হবে। তাহলে তিনটা ভেক্টর সমতলীয় হওয়া মানে হচ্ছে এ বি সি তিনটি ভেক্টর সমতলীয় হলে ভেক্টর তিনটি দ্বারা গঠিত আয়তন শূন্য হবে। আয়তন শূন্য হওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টর তিনটা সমতলীয় হয়ে যাওয়া। তাহলে দেখেন তো, আয়তন যদি শূন্য হয়, এ ক্রস বি ডট সি সমান বি ক্রস সি ডট এ সমান সি ক্রস এ ডট বি সমান 0 হবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের তিনটা ভেক্টর কখন সমতলীয় হবে সেইটার শর্ত আমরা শিখে ফেললাম। তাহলে ভেক্টরের গুণন শেষ আমাদের। আমরা এখন যে টপিকের আলোচনায় আসবো, এই টপিকটা নিয়ে আপনাদের এইচএসসিতে খুবই ঝামেলা থাকে, আপেক্ষিক বেগ। মানে আপনারা অনেকে আপেক্ষিক বেগ দেখলে আপনাদের ভয় ভয় লাগে যে আল্লাহ কি জিনিস। চলেন, আপেক্ষিক বেগটা অ্যাকচুয়ালি খুবই সহজ জিনিস। আমি একেবারে সহজ করেই পড়াই সবসময়। আপেক্ষিক বেগ, একটা বস্তুর সাপেক্ষে অপর বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলি আমরা।
তাহলে ধরেন এ এর সাপেক্ষে বি এর বেগ ভি এ বি ভেক্টর, তাহলে কার আপেক্ষিক বেগ? এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে ভি এ বি ভেক্টর যেটা, এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে, ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। তাহলে ভি বি এ ভেক্টর যদি লিখি, তাহলে বি এর আপেক্ষিক বেগ এ এর সাপেক্ষে, তাহলে দেখেন আমরা আপেক্ষিক বেগ যখন পেয়ে যাচ্ছি ভি এ বি ভেক্টর, ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর, আর ভিবি এ ভেক্টর হচ্ছে ভিবি মাইনাস ভি এ। ওকে, তো আমি আগে এইটা দিয়ে আপনাদেরকে একটা গাণিতিক সমস্যা করাবো, করানোর পরে এই যে বৃষ্টি ছাতার যে ম্যাথগুলায় যদি বাতাস আসে তখন কি হবে সেই জিনিসপত্রগুলো আমরা একটু দেখব। চলেন আগে প্রথম যে কাজটা করি, আমরা ঢাকা বোর্ডে 2023 সালে একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা একটু আগে সলভ করে নিই। তারপর আমরা অ্যাকচুয়ালি এই যখন বৃষ্টি পড়তেছে এরপর আবার বাতাস আসতেছে, এই টাইপের যে ঝামেলাগুলো আছে সেগুলো আমি সলভ করে দিব। সো ফন্ট সাইজটা একটু বড় করে নিই। হ্যাঁ, আশা করি এখন ইনশাল্লাহ ভালো মতো দেখা যাচ্ছে। সো ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা ছিল, একটি গাড়ি পিছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। এটা আসলে গাড়ির হবে, একটা গাড়ির পিছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো আছে। তাহলে আমরা যদি গাড়িটাকে চিন্তা করি এইভাবে, গাড়ির পিছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে এইভাবে হেলানো, এটা 30 ডিগ্রি, এটা গাড়ির পিছনের গ্লাস। সো বুঝার জন্য পিছনের গ্লাস আমি একটু গাড়িটাকে জাস্ট এঁকে নিচ্ছি। সো তাহলে পিছনের গ্লাস ছাদের সাথে কত ডিগ্রি কোণে হেলানো? 30 ডিগ্রি কোণে হেলানো। এখন গাড়িটি ভি ভেক্টর সমান 18 আই ক্যাপ বেগে একটি রাস্তায় চলছিল। তাহলে গাড়ির বেগ ভি ভেক্টর ইকুয়ালস টু 18 আই ক্যাপ, সে ডান দিকে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি ইউ ভেক্টর সমান -12 জে ক্যাপ বেগে পড়া শুরু করলো। তাহলে বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়তেছে, ইউ ভেক্টর সমান -12 জে ক্যাপ। গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে? যে সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে সেটা জানতে চাওয়া হয়েছে। ওকে, গ নাম্বারের সমাধান। তাহলে এইখানে কার আপেক্ষিক বেগ? বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে। খেয়াল করেন একটু, ভি এ বি এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে সমান ভি এ মাইনাস ভিবি। তাহলে এটা হচ্ছে এখানে বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে যেটা হবে সেটা হচ্ছে কার আপেক্ষিক বেগ? বৃষ্টির, ইউ মাইনাস ভি ভেক্টর। তাহলে ইউ ভেক্টরটা কত আমাদের? ইউ ভেক্টরটা হচ্ছে -12 জে ক্যাপ -18 আই ক্যাপ, তার মানে -18 আই ক্যাপ -12 জে ক্যাপ। তাহলে এখন প্রশ্নটা করা হয়েছে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টিটা কত বেগে পড়বে, বেগটা কত? তাহলে খুবই ভালো কথা, গাড়ির সামনের গ্লাসে বৃষ্টির বেগ √,
8n² প্লাস 12 স্কোয়ার। তাহলে রুট ওভার 8n² প্লাস 12 স্কোয়ার যদি আমরা করি, 18 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটাকে রুট ওভার করব। রুট ওভার এটা হবে হচ্ছে 468 রুট ওভার 468। 21.633 21.633 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিটা গাড়ির সামনের গ্লাসে আঘাত করবে। ওকে, এইবার সেকেন্ড যে কোশ্চেনটা করা হয়েছে, আমরা সেকেন্ড কোশ্চেনটা সলভ করব। উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাসটা বৃষ্টিতে ভিজবে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। সো এখন আমাদের জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা সেটা আমরা জানতে চাই। খেয়াল করেন, আমার যদি বৃষ্টিটা এখানে পিছনের যে গ্লাসটা আছে এই পিছনের গ্লাসে পড়তে হয়, সেক্ষেত্রে কি হইতে হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের যে পিছনের গ্লাসটা আছে এই পিছনের গ্লাসে যদি বৃষ্টিটা পড়তে হয়, তাহলে বৃষ্টিটা এই যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রির থেকে বেশি কোণে পড়তে হবে। খেয়াল করেন, বৃষ্টিটা যদি এই অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়ে, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে বৃষ্টিটা এই গ্লাসের প্যারালালি যাবে। তাহলে যদি মোর দ্যান 30 ডিগ্রি হয়, মোর দ্যান 30 ডিগ্রি হলে এই গ্লাসে বৃষ্টিটা পড়বে। সো এইটা ভালোভাবে মাথায় রাখেন যে বৃষ্টিটা যদি এই অনুভূমিক যে রেখাটা আছে, এইখানকার যে অনুভূমিক রেখাটা আছে, পিছনের যে অনুভূমিক রেখাটা আছে, এই অনুভূমিক রেখার সাথে যদি 30 ডিগ্রিতে পড়ে তাহলে প্যারালাল হবে, 30 ডিগ্রির বেশিতে পড়লে এই গ্লাসে পড়বে। তার মানে অনুভূমিক রেখার সাথে বৃষ্টিটা কত কোণে পড়তেছে সেটা আমরা বের করব। এবার বৃষ্টির আপেক্ষিক বেগ ভেক্টরটা কত? -18 i ক্যাপ -12 j ক্যাপ। তাহলে -18 i ক্যাপ -12 j ক্যাপ ভেক্টরটা দেখতে এরকম। সো এই হচ্ছে ভেক্টরটা, এই ভেক্টরটা -18 i ক্যাপ -12 j ক্যাপ। তাহলে এই থিটাটা কত? এই থিটা যদি লেস দ্যান 30 ডিগ্রি হয় পিছনের গ্লাসে বৃষ্টি পড়বে না, এই থিটাটা যদি গ্রেটার দ্যান 30 ডিগ্রি হয় পিছনের গ্লাসে বৃষ্টি পড়বে। তাহলে আমরা এখান থেকে জাস্ট থিটাটা বের করে নিই। ট্যান থিটা লম্ব বাই ভূমি, এটা 12, এটা 18। তাহলে এই 12টা হচ্ছে আমাদের লম্ব, 18টা হচ্ছে ভূমি, বা থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2/3। থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স যদি 2/3 হয়, আমাদের থিটাটার যে মান আসবে 33.69 ডিগ্রি, হুইচ ইজ গ্রেটার দ্যান 30 ডিগ্রি। তাহলে পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে, পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে। হয়ে গেল। তাহলে দেখেন, এই যে আপেক্ষিক বেগের ম্যাথগুলো কিন্তু আসলে কঠিন না, সোজা ম্যাথ, আপনি যদি বুঝে বুঝে করেন। এইবার আসেন আমরা আপেক্ষিক বেগে, আমি আপনাদেরকে বলতেছিলাম একটু আগে যে আরেকটা জায়গায় আপনারা ঝামেলায় পড়েন, সেই ঝামেলার জায়গাটা হচ্ছে আপনারা যখন বৃষ্টি পড়ে এবং বাতাস আসে তখন মাথা খারাপ হয়ে যায়। সো এটা আমি একদম সহজ করে দিচ্ছি। দেখেন, বৃষ্টির আপেক্ষিক বেগ মানুষের বা গাড়ির সাপেক্ষে, ভি অফ আর উইথ রেসপেক্ট টু পার্সন, ভিআর ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর। তাহলে এটা বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। এখন যখন বাতাস আসবে, বাতাস কি মানুষের বেগকে প্রভাবিত করে? অ্যান্সারটা হচ্ছে না, বাতাস বৃষ্টির বেগকে প্রভাবিত করে। সো আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখেন, শুরুতে বৃষ্টি পড়তেছিল, এটা ভিআর ভেক্টর। এখন আমরা এই ভিআর ভেক্টরটাকে কোনো একটা লোক ধরেন এদিকে যাচ্ছিল ভিপি,
তাহলে ভি আর পি ইকুয়ালস টু ভি আর ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর। এইবার একটু বাতাস চলে আসছে, ধরেন ভি আর ভেক্টর, একটা বাতাস আসছে, কোনো দিক থেকে এক জায়গায় বাতাস আসছে, এটা ধরেন ভিএ ভেক্টর। তাহলে এই দুইটার যোগ করে এখন বৃষ্টির আপেক্ষিক বেগ, না বৃষ্টির এখন প্রকৃত বেগ ভি আর প্রাইম ভেক্টর, এটা অ্যাকচুয়ালি এই দুইটার যোগফল বা কি হবে, লব্ধি হবে। তাহলে ভি আর ভেক্টর আর ভিএ ভেক্টর যোগ করে এখন আমরা কি পাবো, বৃষ্টির বেগ পাবো। তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ মানুষের সাপেক্ষে যখন বাতাস থাকে, তাহলে ভি আর প্রাইম পি ভেক্টর সমান ভি আর প্রাইম ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর। কিন্তু এই ভি আর প্রাইম ভেক্টরটাকে এখন বৃষ্টির বেগ প্লাস বাতাসের বেগ, তাহলে ভি আর ভেক্টর প্লাস ভিএ ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর। সো যখনই বৃষ্টির আপেক্ষিক বেগ বাতাসের সাপেক্ষে হবে, জাস্ট বাতাসের বেগটাকে যোগ করে দিবেন, আর কিচ্ছু করতে হবে না, এটা করলেই বৃষ্টির আপেক্ষিক বেগ বের করা শেষ। ওকে, তাহলে আমাদের দেখেন আপেক্ষিক বেগ নিয়ে ঝামেলা শেষ। এইবার আমরা চ্যাপ্টারের একেবারে শেষের দিকের কন্টেন্টগুলোয় চলে আসছি। আমাদের ভেক্টর চ্যাপ্টারের শেষ দিকে ছিল হচ্ছে ভেক্টরের ব্যবকলন। সো ভেক্টরের ব্যবকলন নিয়ে আমি এখানে টাইম বেশি কাটাবো না, কেন, কারণ হচ্ছে যেহেতু অলরেডি এটা রিভিশন, আপনারা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলনে এতদিনে আপনারা মাস্টার ইনশাল্লাহ হয়ে গেছেন। সো ভেক্টরের যে ডিফারেন্সিয়েশন ওটা যে সব জায়গায় দরকার হবে আমি সেসব জায়গায় করাবো। যেমন ভেক্টরের ডিফারেন্সিয়েশনটা দরকার হয় গতিবিদ্যায়, যে সো গতিবিদ্যায় আমি ভেক্টর ডিফারেন্সিয়েশনের বেশ কিছু ক্ষেত্র করাবো। আমরা এইখানে শুরু করব স্কেলার এবং ভেক্টর ক্ষেত্র দিয়ে, কারণ এই ভেক্টর চ্যাপ্টারের শেষে স্কেলার ভেক্টর ক্ষেত্র সংক্রান্ত বেশ কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমরা শিখব। সো প্রথমেই যেটা দরকার সেটা জানা স্কেলার ক্ষেত্র কি আর ভেক্টর ক্ষেত্র কি। সো স্কেলার ক্ষেত্র একটি ক্ষেত্র সংক্রান্ত সকল রাশি যদি স্কেলার রাশি হয় তবে তাকে স্কেলার ক্ষেত্র বলে। উদাহরণ হচ্ছে তাপমাত্রা। একটা ক্ষেত্র সংক্রান্ত সকল রাশি যদি স্কেলার রাশি হয় তাহলে সেটাকে কি বলবো আমরা, স্কেলার ক্ষেত্র বলবো। সো লেটস সে আমি যে রুমটায় বসে ক্লাস নিচ্ছি এই রুমের ভিতরে এক এক বিন্দুর তাপমাত্রা এক এক রকম। সো তাহলে এই রুমটার যদি আমরা তাপমাত্রাটাকে চিন্তা করি তাহলে সেটা একটা স্কেলার ক্ষেত্রের আদর্শ উদাহরণ। আর যদি একটি ক্ষেত্র সংক্রান্ত সকল রাশি যদি ভেক্টর রাশি হয় তবে তাকে ভেক্টর ক্ষেত্র বলে। যেমন হচ্ছে বায়ু প্রবাহ, পানির প্রবাহ, এগুলো সব হচ্ছে ভেক্টর ক্ষেত্র। সো এবার কোশ্চেন হতে পারে ক্ষেত্র কাকে বলে। ক্ষেত্রটা হচ্ছে ভৌত জগতের যে অংশটা আমাদের একটা বড় অংশের রিপ্রেজেন্টেটিভ বা অনেক বড় একটা অংশকে যে প্রকাশ করে, ক্ষুদ্র একটা অংশ, তাকে আমরা কি বলি, ক্ষেত্র বলি।
এইবার এই যে ক্ষেত্রগুলা নিয়ে যখন কাজ করব, স্কেলার ভেক্টর ক্ষেত্রগুলা নিয়ে, তখন আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভেক্টরের ব্যবকলনীয় অপারেটর বা ন্যাবলা ইকুয়ালস টু ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এখন এখানে ডিডিএক্স ইউজ করতেছি না, আমরা এখানে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ব্যবহার করি। কারণ হচ্ছে যখন আমরা শুধুমাত্র এক্স অক্ষের পরিবর্তনটা দেখব তখন এক্স অক্ষ ছাড়া বাকি সবাইকে আমরা ধ্রুব ধরে নিচ্ছি। তাহলে যখন ডেল ডেল এক্স করা হয় তখন ওয়াই ও জেড ধ্রুব, ডেল ডেল ওয়াই যখন করা হয় তখন এক্স ও জেড ধ্রুব, যখন ডেল ডেল জেড করা হয় তখন এক্স ও ওয়াই ধ্রুব। আমি একটু শর্টে আপনাদেরকে একটা ছোট্ট ডিফারেন্স দেখিয়ে রাখি যে সম্পূর্ণ অন্তরীকরণ আর আংশিক অন্তরীকরণের মধ্যে তফাৎটা কি। সো যারা একেবারে শুরুতে ভেক্টরটা পড়তে শুরু করেন তাদের জন্য বোঝা একটু কঠিন, কিন্তু এখন যেহেতু আমরা রিভিশনের ক্লাস করতেছি আপনাদের মোটামুটি ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটা ধারণা হয়েছে, এইবার আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন। একটু দেখাচ্ছি, ডি ডিএক্স অফ ওয়াই পাওয়ার এন ইকুয়ালস টু আপনি লিখবেন এন ওয়াই এন মাইনাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স। সো ইন্টিগ্রেশন বাই পার্টস বা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যখন ইন্টিগ্রেশন বাই পার্টস না, আপনারা যখন ডিফারেন্সিয়েশনটা স্টেপ ওয়াইজ করতেছেন ডিডিএক্স অফ ওয়াই পাওয়ার এন সমান এন ওয়াই এন মাইনাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, দেখেন ডিডিএক্স অফ ওয়াই পাওয়ার এন সমান এন ওয়াই এন মাইনাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স। এখানে ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট না, ওয়াই এক্স এর একটা ফাংশন আকারে বিবেচিত হচ্ছে। কিন্তু যখনই আপনি পার্শিয়াল বা আংশিক অন্তরীকরণ করতে যাবেন তখন জিনিসটা কি হবে, ডেল ডেল এক্স অফ ওয়াই পাওয়ার এন আপনি জিরো বসাবেন, কারণ এখন ওয়াইটাকে আপনি ধ্রুব হিসেবে কনসিডার করতেছেন। এটাই হচ্ছে আসলে মূল পার্থক্য, যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ এবং কমপ্লিট ডিফারেন্সিয়েশন বা সম্পূর্ণ অন্তরীকরণের। যেহেতু আমরা এখন রিভিশন করতেছি আমরা এইটার অনেক বেশি ডেপথ ডিটেলসে যে সময় নষ্ট করব না। ঠিক আছে, চলুন আমরা এখন যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে আমরা প্রথমে একটা স্কেলার ফাংশন নিব, যেমন ধরুন ফাই এক্স ওয়াই জেড একটি স্কেলার ফাংশন হলে গ্রেডিয়েন্ট হয় সবসময় স্কেলার ফাংশনের। তাহলে ন্যাবলা ফাই, এটাকে আরেকভাবে লেখা হয়। সো এটাকে লেখা হয় এইভাবে, গ্রেডিয়েন্ট অফ ফাই, গ্র্যাড ফাই মানে আসলে ন্যাবলা ফাই ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ফাই, ডেল ফাই বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে ক্যাপ। এখন এখান থেকে আমরা আসলে কি পাবো, এখান থেকে যেটা পাবো একটি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, একটি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। দেখেন একটু এখানে কমন একটা মানে হচ্ছে মিসকনসেপশন আছে, আমি একটু মিসকনসেপশনটা বলে দিই। অনেকে এইভাবে বলে যে গ্রেডিয়েন্ট স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তরিত করে। জি না, একটা গ্রেডিয়েন্ট কখনোই স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তর করতেছে না। একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। সো মানে হচ্ছে আমরা অনেক সময় এইভাবে বলি যে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা যায় কিনা। একটা স্কেলার রাশিকে আপনি তখনই ভেক্টর রাশিতে রূপান্তর করতে পারবেন যদি আপনি সেখানে একটা দিক নিয়ে আসেন।
কিন্তু গ্রেডিয়েন্ট যখন করতেছেন তখন কি করতেছেন? গ্রেডিয়েন্ট মানে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন দেখতেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন দেখতেছেন। সো গ্রেডিয়েন্টটা আপনার স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে আসলে পরিবর্তন করতেছে না, গ্রেডিয়েন্টটা কোনো নির্দিষ্ট দিকে ওই স্কেলার রাশির যে অ্যাকচুয়ালি পরিবর্তনটা আছে সেই পরিবর্তনটা দিচ্ছে। সো যেহেতু নির্দিষ্ট দিকে দিচ্ছে সেহেতু এটা একটা ভেক্টর হচ্ছে। সো আবারও বলতেছি, একটা স্কেলার ফাংশনের যে গ্রেডিয়েন্ট সেইটা একটা ভেক্টর রাশি, নট গ্রেডিয়েন্ট স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিবর্তন করে। এই জায়গাটা একটু আমাদের কেয়ারফুল থাকতে হবে। ওকে, এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট। এবার আসি গ্রেডিয়েন্টের পরে আছে যেটা, সেটা হচ্ছে ডাইভারজেন্স। এখন এই ডাইভারজেন্স শব্দটা আগে একটু অ্যানালাইসিস করব। হোয়াট ইজ ডাইভার্ট? ডাইভারজেন্স আসছে ডাইভার্ট থেকে। ডাইভার্ট মানে বিচ্যুত হওয়া বা দিক পরিবর্তন করা। তাহলে ডাইভারজেন্সটা হচ্ছে কোনো একটা ভেক্টর ক্ষেত্র কতটুকু ছড়িয়ে পড়তেছে সেটা রেট বা হার প্রদান করে। তাহলে ডাইভারজেন্স একটি ভেক্টর ক্ষেত্রের ছড়িয়ে পড়ার হার প্রদান করে। যে একটা ভেক্টর ক্ষেত্র কতটুকু ছড়ায় পড়বে সেটা দিবে কে? ডাইভারজেন্স। এখন তাহলে ডাইভারজেন্স অফ এ ভেক্টর ক্ষেত্র এফ মানে ন্যাবলা ডট এফ, তাহলে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ডট এফ হচ্ছে এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ। তাহলে ডেল ডেল এক্স এফ ওয়ান প্লাস ডেল ডেল ওয়াই এফ টু প্লাস ডেল ডেল জেড এফ থ্রি, এই হচ্ছে ডাইভারজেন্স। এখন এই ডাইভারজেন্সের কিছু ভৌত তাৎপর্য আছে, আমরা সেগুলো শিখে রাখি। ভৌত তাৎপর্য, এই ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, ডাইভারজেন্স অফ এফ এটা যদি পজিটিভ হয়, ক্ষেত্রফল বা আয়তন বাড়ে। এখন ক্ষেত্রফল বা আয়তন যদি বাড়ে তাহলে সেটার জন্য ঘনত্ব কি হবে? কমে যাবে। ঘনত্ব কমে, ফ্লাক্স বৃদ্ধি পায়। এর জন্য এটা হচ্ছে সোর্স, সোর্স বা উৎস। তাহলে ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, ক্ষেত্রফল বা আয়তন বাড়বে, ঘনত্ব কমবে, ফ্লাক্স বৃদ্ধি পায়, এবং এটাকে আমরা তখন কি বলতেছি? এটাকে আমরা বলতেছি সোর্স বলতেছি। ওকে, তাহলে এখন যদি ডাইভারজেন্সটা নেগেটিভ হয়, সো সোর্সের জন্য আমরা একটু ডায়াগ্রামটা চিন্তা করি। যে সোর্স যদি হয়, ডায়াগ্রামটা হবে কীরকম? চারপাশে ছড়িয়ে পড়তেছে, সো কোনো জায়গা থেকে চারপাশে ছড়িয়ে পড়তেছে, এই যে এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, এগুলো দেখিয়ে বলে যে এটা কি পজিটিভ না নেগেটিভ, বা নিচের কোনটি পজিটিভ ডাইভারজেন্স নির্দেশ করে। এই জন্য আমি চিত্রগুলো আঁকছি। এটা মনে করেন না আল্লাহ এটা তো লাগে না, এটা লাগে। আপনি যদি এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করতে যান দেখবেন বোর্ড পরীক্ষার এমসিকিউ এটা আছে। তাহলে যদি ভৌত তাৎপর্যে সোর্স আসলো, ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, তাহলে ডাইভারজেন্স নেগেটিভ হলে ডাইভারজেন্স অফ এফ এটা সমান যদি নেগেটিভ হয়, ক্ষেত্রফল বা আয়তন কমে, তাহলে ঘনত্ব বাড়বে, ফ্লাক্সও কমে যায়। এটা হচ্ছে সিঙ্ক হিসেবে কাজ করে। তাহলে সিঙ্ক হিসেবে কাজ করলে এখানে অ্যাকচুয়ালি সবগুলা সংকুচিত হয়ে এখানে চলে আসবে।
আর ফাইনালি যদি ডাইভারজেন্সটা 0 হয়, সেক্ষেত্রে আমাদের ভেক্টর ক্ষেত্রটিকে সলিনয়েডাল বলা হয়। ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। তো সলিনয়েডাল মানে কি? সলিনয়েডের মতো। সো একটা সলিনয়েডের মধ্যে যদি কারেন্টটা ফিক্স থাকে, তাহলে সেখানে একটা যে চৌম্বক ফ্লাক্স তৈরি হয়, এই ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় না। সো সেখান থেকে আসছে সলিনয়েডাল। সো জিনিসটা হচ্ছে এইরকম, যে ধরুন পানির একটা ধারারেখ প্রবাহ আছে কোথাও, যে প্রবাহের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে শূন্য ডাইভারজেন্স। ওকে, তাহলে সিম্পলি আমরা যখন ডাইভারজেন্স করতেছি, এই যে ডাইভারজেন্স অফ এফ ন্যাবলা ডট এফ, সেখান থেকে কি পাবো? ডেল ডেল এক্স এফ ওয়ান প্লাস ডেল ডেল ওয়াই এফ টু প্লাস ডেল ডেল জেড এফ থ্রি পাবো। এইটা পজিটিভ হলে আমরা একটা জিনিস পাচ্ছি যে সোর্স আছে ওখানে, এটা যদি নেগেটিভ হয় তার মানে এখানে সিঙ্ক আছে, আর যদি জিরো হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটা কি হবে? সলিনয়েডাল হবে। ওকে, লাস্ট যে টপিকটার আলোচনা আমাদের ভেক্টরে করতে হয় সেটা হচ্ছে কার্ল। সো কার্লটা কি? কার্ল একটা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনশীলতা প্রদান করে। তাহলে কার্ল হচ্ছে ভেক্টর ক্ষেত্রের তাহলে কার্ল যদি ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনশীলতা প্রদান করে, কার্ল অফ এফ ন্যাবলা ক্রস এফ, তাহলে ক্রস গুণফল যদি করি আমরা, তাহলে কার্ল অফ এফ হচ্ছে ন্যাবলা ক্রস এফ, এবং এইখানে এইভাবে আমরা কার্লটা নির্ণয় করতে পারি। এখন কার্ল যদি অশূন্য হয়, তাহলে ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল। এখন ভেক্টর ক্ষেত্র যখন ঘূর্ণনশীল, এটাকে বলা হয় অসংরক্ষণশীল। আর যদি কার্ল অফ এফ ইকুয়ালস টু 0 হয়, ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল। আর যখন অঘূর্ণনশীল হবে তখন সেটা সংরক্ষণশীল। তাহলে দেখেন, এই যে আমরা এতক্ষণ ধরে যা দেখলাম সেটা হচ্ছে ভেক্টরের মোটামুটি রিভিশনের জন্য যা যা দরকার এভরিথিং দেখে ফেলছি। আমি এখন একদম শেষে এসে আপনাদেরকে একটা ম্যাথ করিয়ে দিব। সো যেহেতু অনেকক্ষণ ধরে আমি আপনাদেরকে কনসেপ্টগুলো পড়াচ্ছি, গ্র্যাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলার কম্বিনেশন আমরা একটা ম্যাথ করে ফেলি, চলেন। সো আমরা এখন যে ম্যাথটা করব, আমি একটু কোশ্চেনটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, চলেন কোশ্চেনটা আগে দেখি। কোশ্চেনটা হচ্ছে, একটা স্কেলার ক্ষেত্র ফাই, ফাই এক্স ওয়াই জেড, একটা ভেক্টর ক্ষেত্র ভি, ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ, এবং একটা ভেক্টর অপারেটর ন্যাবলা ইকুয়ালস টু ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে ন্যাবলা ডট ন্যাবলা ক্রস ভি এর মান নির্ণয় করো। মানে আমাদেরকে এখন হচ্ছে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের কার্লের ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। দেখেন এইখানে এটার মিনিংটা কি? ন্যাবলা ডট ন্যাবলা ক্রস ভি, ন্যাবলা ডট ন্যাবলা ক্রস ভি, এটার মানে হচ্ছে ভি ভেক্টর ক্ষেত্রটির কার্লের
ডাইভারজেন্স। সো চলেন এটা আমরা একটু নির্ণয় করি। প্রথমেই ন্যাবলা ক্রস ভি, তাহলে এখন হচ্ছে আমরা নির্ণায়কের সাহায্যে প্রথমে আই ক্যাপ, তারপর মাইনাস জে ক্যাপ যখন করতেছি ডেল ডেল এক্স ভিজেড, মাইনাস ডেল ডেল জেড, দেখেন ডেল ডেল এক্স ভিজেড আর ডেল ডেল জেড ভিএক্স, প্লাস কে ক্যাপ পাচ্ছি, এই কে ক্যাপের সাথে ডেল ডেল এক্স ভিওয়াই মাইনাস হবে ডেল ডেল ওয়াই ভিএক্স। সো এখন দেখেন এই ম্যাথটা একটু ডিফারেন্ট ম্যাথ, কিচ্ছু করার নাই, রাজশাহী বোর্ড 2025-এ আসছে, সো আপনাকে ম্যাথটা করতেই হবে, কিচ্ছু করার নেই এখানে, যে এখানে তো কোনো মান টান দেওয়া নেই, এরকম করে করতে হচ্ছে, এরকমভাবেই করতে হবে ভাইয়া আপুরা, এখানে কিছু করার নেই আমাদের। ওকে, তাহলে ন্যাবলা ক্রস ভি পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ন্যাবলা ক্রস ভিকে আবারও কি করা, এই যে ন্যাবলার সঙ্গে ডট গুণন করা। তাহলে এইটাকে যদি এখন ন্যাবলার সঙ্গে ডট গুণন করতে যাই, ন্যাবলা ডট ন্যাবলা ক্রস বি সমান, তাহলে আই ক্যাপের সঙ্গে এটার ডেল ডেল এক্স আসবে। সো জিনিসটা হবে এরকম, ডেল ডেল এক্স অফ ডেল ডেল ওয়াই ভিজেড মাইনাস ডেল ডেল জেড ভিওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল এক্স ভিজেড মাইনাস ডেল ডেল জেড ভিএক্স প্লাস ডেল ডেল জেড অফ ডেল ডেল এক্স ভিওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই ভিএক্স। সো এই সবগুলা রাশিকে এখন যদি ক্যালকুলেট করি একটু দেখি কি হয়। ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ভিজেড আছে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ভিজেড আছে, আর কোথায় ভিজেড আছে, ডেল ডেল এক্স ডেল ওয়াই ভিজেড আছে, তাহলে এইটা আর এইটা মিলে জিরো, ক্যান্সেল। ডেল ডেল এক্স ডেল ডেল জেড ভি ওয়াই এটা নেগেটিভ। এবার দেখি ডেল ডেল এক্স এখানে আছে, ডেল ডেল এক্স ডেল ডেল জেড ভি ওয়াই এটাও তাহলে ক্যান্সেল হবে, এইভাবে সবগুলো ক্যান্সেল হয়ে আলটিমেটলি এটা আমাদেরকে জিরো দিবে, এটা হবে জিরো। আপনি একটু আরেকটা লাইন এক্সপ্যান্ড করে দেখেন, জিরো হয়ে যাবে। সো যে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের কার্লের ডাইভারজেন্স কি দেয়, জিরো দেয়। ওকে, এখন এটা ছিল গ নাম্বার। এবার আসেন ঘ নাম্বারে কি বলছে দেখি। উদ্দীপকের ফাইয়ের গ্রেডিয়েন্টের কার্ল শূন্য হবে কিনা, ফাইয়ের গ্রেডিয়েন্টের কার্ল, তাহলে ফাইয়ের গ্রেডিয়েন্ট ন্যাবলা ফাই ইকুয়ালস টু del del x of phi I cap plus del del y of phi j cap plus del del z of phi k cap। এখন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটার কার্ল, তাহলে গ্রেডিয়েন্টের কার্ল del phi by del x del phi by del y del phi by del z I cap। তাহলে I cap যদি কমন নেই, del del y del phi by del z del del y del phi of del z মাইনাস del del z del phi by del y মাইনাস জে ক্যাপ। এখন দেখেন এখানে ডেল ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল জেড, এটাও কিন্তু ডেল জেড ডেল ডেল জেড ডেল ফাই ডেল ওয়াই কাটাকাটি হয়ে জিরো হয়ে গেছে, তাহলে মাইনাস জে ক্যাপ যখন করতেছি,
মাইনাস জে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ফাই বাই ডেল 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 এক্স ডেল ফাই বাই ডেল জেড মাইনাস ডেল ডেল জেড ডেল ফাই বাই ডেল এক্স ডেল ডেল জেড ডেল ফাই বাই ডেল এক্স প্লাস কে ক্যাপ। ফাইনালি কে ক্যাপ নিয়ে যদি কাজ করি ডেল ডেল এক্স ডেল ফাই বাই ডেল ওয়াই মাইনাস এখানে ডেল ডেল এক্স ডেল ফাই বাই ডেল ওয়াই হচ্ছে, আর একটা হচ্ছে ডেল ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল এক্স। সো আলটিমেটলি দেখেন এটাও জিরো হবে। কেন জিরো হবে একটু দেখেন, ডেল ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল জেড ডেল ডেল জেড ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল ডেল এক্স ডেল ফাই বাই ডেল জেড ডেল ডেল এক্স ডেল ফাই বাই ডেল জেড ডেল ডেল এক্স ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল এক্স আলটিমেটলি কি হচ্ছে জিরো হচ্ছে। তার মানে উদ্দীপকের ফায়ার গ্রেডিয়েন্টের কার্ল কি হবে শূন্য হবে। ঠিক আছে, সো তাহলে দেখেন এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে ভেক্টর। আমাদের ভেক্টরের রিভিশন তাহলে এখানে ইনশাল্লাহ শেষ। আমি আবারও আপনাদেরকে বলবো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই চ্যাপ্টারটার যত সূত্র আছে আমি সব সূত্র কিন্তু গুছিয়ে লিখে দিলাম আপনাদেরকে। আপনাদের কাজ কোনো একটা খাতায় এই সবগুলো সূত্র নিজেরা নিজেদের মতো করে গুছিয়ে লিখবেন। কেন? পরীক্ষার আগের রাতে যাতে এই খাতাটাই রিভিশন করলে আপনার হয়ে যায়। ঠিক আছে, তাহলে ভেক্টরের রিভিশন আজকে এখানেই শেষ। দেখা হবে পরবর্তী অধ্যায়ের রিভিশন ক্লাসে। সে পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।